সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের সেশনে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এর আগের সেশনে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করছিলাম। তো আমি ধারণা করতেছি যে তোমরা সবাই বই কিনে ফেলছো এবং আমরা যতটুকু পড়াশোনা করছি এটা তোমরা বাসায় কমপ্লিট করছো। আজকে আমরা মূলত দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করব এগুলো একটু খেয়াল করো। প্রথমে আমরা এখানে দেখব কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এগুলো কি। এরপরে আমরা শিখব কোভ্যালেন্ট বন্ড কি। এরপরে আমরা ব্যান্ড থিওরি সম্পর্কে কিছু ধারণা লাভ করব। আমরা কিছু সেমিকন্ডাক্টর, গ্যালিয়াম আর্সেনাইড, কার্বন এগুলো সম্পর্কে ধারণা লাভ করব। এরপর সেমিকন্ডাক্টরের প্রকারভেদ সম্পর্কে আমরা কিছু ধারণা পাবো। আমরা কিছু জিনিস শিখব, যেমন ইলেকট্রন কাকে বলে, হোল কাকে বলে, মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার কাকে বলে। এরপরে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে এটা আমরা শিখব। দেখো, সাধারণত প্রকৃতিতে আমরা তিন ধরনের পদার্থ পাই। এটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। যদি আমরা এগুলো সংজ্ঞা দেখি, পরিবাহী বলতে আসলে আমরা কি বুঝি খেয়াল করো। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, বিশেষ কোনো বাধাপ্রাপ্ত হয় না। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, বিশেষ কোনো বাধাপ্রাপ্ত হয় না, তাদেরকে আমরা পরিবাহী বলি। আর পরিবাহী একটা নাম হচ্ছে কন্ডাক্টর। আচ্ছা, সাধারণত পরিবাহীতে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন কি এটা আমরা এর পরের স্লাইডে জানতে পারবো। তো এই মুক্ত ইলেকট্রনগুলোর পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে। আর পরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একটা অপরটার উপরে ওভারল্যাপ অবস্থায় থাকে। ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড কি এটাও আমরা শিখব পরের স্লাইডে। আচ্ছা, পরিবাহী পদার্থে শুধু ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। এখানে কয়েকটা উদাহরণও দেওয়া আছে, লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তো সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে সোনা, গোল্ড। এখন দেখো, অপরিবাহী বলতে আসলে আমরা কি বুঝি। যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন তার মূল পরমাণুর সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে। আচ্ছা, এটা পরিষ্কার হবে, আমি তোমাদের একটা স্লাইড দেখাই। তো খেয়াল করো, দেখো এখানে একটা স্লাইড তোমাদের দেখাচ্ছি আমি। আমরা ধরে নিই এটা যে সকল পদার্থের মধ্যেই কয়েকটা স্তর থাকে। যেমন একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এর মাঝখানে ব্যান্ড গ্যাপ। ভ্যালেন্স ব্যান্ড বলতে যেটা বোঝায়, দেখো খেয়াল করো, দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ দ্য হাইয়েস্ট রেঞ্জ অফ ইলেকট্রন এনার্জি ইন হুইচ ইলেকট্রনস আর নর্মালি প্রেজেন্ট অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। আচ্ছা, এটা আমি তোমাদের বলছি, একটু বোঝার চেষ্টা করো। আমরা জানি যে আমরা সাধারণত ইলেকট্রনের প্রবাহ পাই বা কারেন্ট পাই ইলেকট্রন প্রবাহের কারণে। তো ভ্যালেন্স ব্যান্ড হইতেছে যে ব্যান্ডের মধ্যে ইলেকট্রনগুলো মজুদ থাকে, প্রচুর পরিমাণে মজুদ থাকে, এটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো। আর পদার্থটা কখন কন্ডাকশনে যাবে,
তো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন প্রবাহিত হবে তখন আমরা সেটাকে পরিবাহী বলবো, বা তার মধ্যে কারেন্ট পরিবহন করে একটা যোগ্যতা তৈরি হবে। যেমন খেয়াল করো, এখানে কন্ডাক্টরের মধ্যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা ব্যান্ড পরস্পর লাগানো আছে, একটার সাথে ওভারল্যাপ করা, তো খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে। আবার যদি সেমি কন্ডাক্টর হয়, মানে পুরাপুরি কন্ডাক্টরও না, পুরোপুরি পরিবাহীও না, আবার একদম অপরিবাহীও না, সেমি কন্ডাক্টর, তো সেক্ষেত্রে আমরা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিছু গ্যাপ থাকে। তো যদি কোনো কারণে টেম্পারেচার প্রয়োগ করা হয় অথবা অন্য কোনোভাবে শক্তি প্রয়োগ করা হয় যার কারণে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, তো তখন এখান থেকে যখন ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে মুভ করবে তখন আমরা কারেন্টগুলো পাবো। এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। আর যদি পদার্থগুলো ইনসুলেটর হয় বা অপরিবাহী হয়, তো সেক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা অনেক বেশি থাকে। তো যার কারণে যে কোনো শক্তি প্রয়োগ করা হোক, তো এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনোভাবে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে না, তো ফলে আমরা কোনো কারেন্টও পাই না। তো এই যে থিওরিটা, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এবং ব্যান্ড গ্যাপ, এই তিনটা দিয়ে যে থিওরিটা তৈরি করা হলো, এটাকে সাধারণত ব্যান্ড থিওরি বলা হয়। আমার মনে হয় তোমরা একটা ধারণা পাইছো যে ভ্যালেন্স ব্যান্ড কী জিনিস, কন্ডাকশন ব্যান্ড কী জিনিস এবং ব্যান্ড গ্যাপ কাকে বলে। তবু আমি আরেকবার বলতেছি, দেখো সংজ্ঞাটা দেখো। ভ্যালেন্স ব্যান্ড হইতেছে একটা ব্যান্ড যে ব্যান্ডের মধ্যে হাইয়েস্ট রেঞ্জ অফ ইলেকট্রন এনার্জি, যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এনার্জি মজুদ থাকে। আর যখন আমার পদার্থটি কন্ডাকশনে যাবে, তো তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন সহজেই ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে গেলে তখন সেটাকে আমরা পরিবাহী বলব। আমি আবার আগের সংজ্ঞায় ফিরে যাই। দেখো, তাহলে অপরিবাহী কাকে বলবে? যে সকল পদার্থের ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স ইলেকট্রন তার মূল পরমাণুর সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে। আমরা জানি যে প্রত্যেক পদার্থের মধ্যে নিউক্লিয়াস থাকে। তো পদার্থের যে কণিকাগুলো আছে, যেগুলোর মাধ্যমে কারেন্ট প্রবাহিত হবে, তো এই কণিকাগুলো বা ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসের সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে, ফলে ইলেকট্রনগুলোকে স্থানান্তর করতে অনেক বেশি ইলেকট্রিক্যাল ফিল্ড প্রয়োগ করতে হয়, এদেরকে অপরিবাহী বলে। এমনভাবে আবদ্ধ আছে তাদেরকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে এমনভাবে আবদ্ধ আছে যে তাদেরকে কোনোভাবেই মুক্ত করা যাচ্ছে না, কোনোভাবেই শক্তি প্রয়োগ করে তাদেরকে মুক্ত করা যাচ্ছে না, তখন সেগুলোকে আমরা অপরিবাহী বলবো। স্বাভাবিক অবস্থায় অপরিবাহী পদার্থের মধ্যে কোনো মুক্ত চার্জ বা মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। অপরিবাহীর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে। যেহেতু ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় না, তাই অপরিবাহীর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে এবং কন্ডাকশন ব্যান্ড খালি থাকে। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ অনেক বেশি, প্রায় 6 ইলেকট্রন ভোল্ট হয়। আমি তোমাদের একটু আগে একটা ছবি দেখাইছি যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিছুটা গ্যাপ থাকে। তো অপরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটার পরিমাণ হয় প্রায় 6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, অত্যধিক তাপমাত্রা বা বৈদ্যুতিক চাপে অপরিবাহী পদার্থ সামান্য ইলেকট্রন পরিবহন করে, তবে সেটা ইগনোরেবল, ওটাকে আমরা খুবই সামান্য পরিমাণ ইলেকট্রন, যার কারণে আমরা তেমন কারেন্ট পাই না। আর সাধারণত অপরিবাহী পদার্থগুলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিশিষ্ট হয়। আচ্ছা, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে পারবা। আচ্ছা, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন রাবার, কাঠ, কাঁচ, মাইকা, গন্ধক। এগুলো কোনোভাবেই কারেন্ট পরিবহন করবে না, এই জন্য এগুলোকে অপরিবাহী বলে। এখন দেখো, অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝবো। অর্ধপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বা বিদ্যুৎ পরিবাহিতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। দেখো, একটু আগেই তোমাদের আমি একটা ছবি দেখাইছি যে এটা পুরোপুরি পরিবাহীর মতো কারেন্ট পরিবহন করবে না, আবার সে অপরিবাহীর মতো তার মধ্যে বৈশিষ্ট্য থাকবে না, বরং পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি
এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা হবে। এই পদার্থগুলোকে অর্ধপরিবাহী বলে বা সেমিকন্ডাক্টর বলে। একটা উদাহরণ দেওয়া আছে সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে। এটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখো এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে পরিবাহী পদার্থের ক্ষেত্রে। এর পরিবাহিতা হবে অনেক উচ্চ, সে খুব সহজেই কারেন্ট পরিবহন করতে পারবে। যদি পরিবাহিতা উচ্চ হয় তাহলে অবশ্যই এর রেজিস্টিভিটি নিম্নমানের হবে। রেজিস্টিভিটি বলতে আমরা যেটা বুঝি, রেজিস্টিভিটি হচ্ছে কারেন্ট পরিবহনে যেটা বাধার সৃষ্টি করে সেটাকে রেজিস্টিভিটি বলা হয়। যে বৈশিষ্ট্যের কারণে কারেন্ট পরিবহনে বাধার সৃষ্টি হয় তাকে রেজিস্টিভিটি বলা হয়। তো যেহেতু কন্ডাক্টর খুব ভালো পরিবাহী, সে সহজেই কারেন্ট পরিবহন করতে পারে, এই কারণে এর রেজিস্টিভিটি অনেক কম হয়। আচ্ছা, তাপ গুণাঙ্ক কম, অধিক নমনীয়, ক্ষয়রোধক ক্ষমতা সম্পন্ন। এগুলো তোমাদের বইতেও আছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। আচ্ছা, এখানে অপরিবাহী পদার্থের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন উচ্চ রেজিস্টিভিটি, কারণ আমরা জানি যে অপরিবাহী পদার্থ কোনোভাবেই কারেন্ট পরিবহন করে না, তাই এর রেজিস্টিভিটি হয় অনেক উচ্চ মানের। আচ্ছা, উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি বুঝতে হবে যে একটা পদার্থের উপরে যখন তাপমাত্রা প্রয়োগ করা হয়, তো তাপমাত্রার প্রভাবে পদার্থটির কারেন্ট পরিবাহিতার মধ্যে পরিবর্তন আসে। কোনো কোনো পদার্থের ক্ষেত্রে দেখা যায় কারেন্ট পরিবাহিতা বৃদ্ধি পায়, কোনো কোনো পদার্থের ক্ষেত্রে কারেন্ট পরিবাহিতা কমে যায়। তো ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু সে কোনোভাবেই কারেন্ট প্রবাহিত করে না, তার মানে এর মধ্যে যতই বেশি আমরা তাপমাত্রা প্রয়োগ করি না কেন, তার মধ্যে এই তাপমাত্রা প্রয়োগের ফলে তার কন্ডাক্টিভিটি কোনো পরিবর্তন হয় না। এজন্য এটাকে আমরা বলি যে উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি বৈশিষ্ট্য সম্পন্ন। থার্মাল স্টেবিলিটিও বেশি, যেহেতু তাপমাত্রার পরিবর্তনের কারণে এর এর পরিবাহিতার মধ্যে পরিবর্তন নাই, তাই এর স্টেবিলিটি অনেক বেশি হয়। আচ্ছা, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। আমরা এটা তোমাদের আমি ছবিও দেখাইছি যে অপরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং ইলেকট্রন ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপ বা তাদের মধ্যকার দূরত্ব 6 ইলেকট্রন ভোল্ট হয়। আচ্ছা, অপরিবাহী পদার্থ মরিচা প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন। এখন দেখো অর্ধপরিবাহীর কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝির পরিবাহী ক্ষমতা। আচ্ছা, রেজিস্টিভিটি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, অর্থাৎ কন্ডাক্টরের রেজিস্টিভিটি যেমন হয় এবং ইনসুলেটরের রেজিস্টিভিটি যেমন হয়, এই দুইটার মাঝামাঝি অপরিবাহী রেজিস্টিভিটি। আচ্ছা, তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্স কমে যায়। এটা তোমাদের একটা আমি ছবি দেখাইছি, ছবিটা খেয়াল করে দেখবা যে ভ্যালেন্স ব্যান্ড এবং ইলেকট্রন ব্যান্ড অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং ইলেকট্রন ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব খুব অল্প থাকে। সাধারণত আমরা 1.1 ইলেকট্রন ভোল্ট বলে থাকি। তো এই অল্প দূরত্ব কোনো কারণে যদি ভ্যালেন্স ব্যান্ডে কোনো প্রকার শক্তি প্রয়োগ করা হয়, যেমন তাপমাত্রা প্রয়োগ করা হয়, তো তাপমাত্রা প্রয়োগের ফলে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলোর মধ্যে তাদের মধ্যে একটা এক্সাইটেশন তৈরি হয়, তারা উত্তেজিত হয়। তাপমাত্রা প্রয়োগের ফলে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো উত্তেজিত হয় বা তাদের মধ্যে একটা এক্সাইটেশন তৈরি হয়। ফলে তাপমাত্রা যত বাড়াবো আমরা, তো এর এক্সাইটেশন বাড়তে থাকবে এবং তারা অধিক এক্সাইটেশনের কারণে তারা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে মুভ করবে, কন্ডাকশন ব্যান্ডে লাভ দিবে। তো যখনই এগুলো কন্ডাকশন ব্যান্ডে মুভ করবে তখন আমরা কারেন্ট পাবো। তো তাপমাত্রা যত বাড়ানো হবে এর এক্সাইটেশনও বাড়বে, ফলে কারেন্ট পরিবাহিতার মানও বাড়বে। আর যদি কারেন্ট পরিবাহিতা বাড়ানো হয় তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স কমে যাবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ভেজাল পদার্থ মিশ্রণে পরিবাহিতা বাড়ানো যায়। এটা হচ্ছে যদি কোনোভাবে আমরা এই ভেজাল পদার্থ মিশ্রণ, এটা তোমরা আর পরের স্লাইডে বুঝতে পারবে, আমরা ডোপিং বলা হয়, যে কোনো বিশুদ্ধ পদার্থের মধ্যে অনেক সময়
অন্য কোনো পদার্থ যোগ করার কারণে তার পরিবাহিতা বৃদ্ধি পায়, এটাকে ডোপিং বলা হয়। এগুলো এগুলো পরের স্লাইডে আলোচনা হবে। দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দূরত্ব অনেক কম, এটা তোমরা বুঝতেই পারছো। এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা ভালোভাবে খেয়াল করো, তাহলে তোমাদের পরবর্তী স্লাইডগুলো বুঝতে সুবিধা হবে। মনে করো আমরা জানি যে প্রকৃতিতে 118টা মৌল আছে, তো প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা আছে। এটা তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ে থাকবা, পারমাণবিক সংখ্যা আছে। যেমন ধরো সিলিকন, তো সিলিকনের পরমাণুতে মোট 14টি ইলেকট্রন থাকে, 14টি ইলেকট্রন থাকে একটা সিলিকনের পরমাণুতে। তো সিলিকনের পরমাণুতে যে 14টি ইলেকট্রন থাকে, তো এগুলো তার পরমাণুর মধ্যে কিভাবে অবস্থান করবে, এটা মূলত টপিকটা কেমিস্ট্রির, তোমরা হয়তো জানো জিনিসটা। যে আমরা জানি যে সিলিকনের ভিতরে তার কেন্দ্রের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকগুলো শক্তি স্তর থাকে। তো শক্তি স্তরের মধ্যে এই পরমাণুগুলো বা ইলেকট্রনগুলো সুবিন্যস্তভাবে থাকে। যেমন 14টি ইলেকট্রন যদি আমরা ধরি, তাহলে সিলিকনের, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে সিলিকনের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী যে শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর বলি আমরা, এরপরটাকে দ্বিতীয় শক্তি স্তর, এরপরটাকে তৃতীয় শক্তি স্তর বলা হয়। এখন এক একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা নির্ধারণ করার জন্য সাধারণত আমরা একটা সূত্র ব্যবহার করি, 2n²। এটা হয়তো তোমরা বইতে খেয়াল করলে পাবা। তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন অবস্থান করতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন অবস্থান করতে পারে, এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন অবস্থান করতে পারে। এটা আমরা বের করলাম 2n² এই সূত্র দিয়ে। যদি শক্তি স্তরের মান 3 হয়, তাহলে n সমান 3, তাহলে 3/², 3 দিকে 9 আর 9 দুগুণে 18, তাহলে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন অবস্থান করতে পারে। এবং যেহেতু সিলিকন পরমাণুতে মোট 14টি ইলেকট্রন আছে, তাহলে আমি তোমাদের বললাম যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা, তো 8 আর 2 10টা হলো, আর 4টা থাকবে। তো এই 4টা ইলেকট্রন শেষ শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরে সেগুলো অবস্থান করবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো প্রথমে সিলিকনের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সিলিকনের নিউক্লিয়াস, যেহেতু তার ইলেকট্রন সংখ্যা 14টি, তো প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবং তৃতীয় শক্তি স্তরে 4টি। তো এই মোট 14টি ইলেকট্রন সুবিন্যস্তভাবে সিলিকনের মধ্যে অবস্থান করে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, জার্মেনিয়াম। দেখো এখানে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, তাহলে 18 আর 8 26 আর 2 28, এবং চতুর্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন বিদ্যমান আছে। তো জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা বা জার্মেনিয়াম পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আমরা জানি 32। এটা তোমরা পর্যায় সারণী যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা, পর্যায় সারণীতে এগুলো দেওয়া আছে। জার্মেনিয়ামের পরমাণুতে, একটি পরমাণুতে মোট 32টি ইলেকট্রন থাকে। তো সেগুলি এইভাবে সুবিন্যস্তভাবে থাকে। প্রথম শক্তি স্তরে থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, এবং চতুর্থ শক্তি স্তরে 4টি। এইভাবে সুবিন্যস্তভাবে 32টি ইলেকট্রন অবস্থান করে। এখানে মূল বোঝার বিষয় যেটা, যে একটা পরমাণুতে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার মধ্যে অনেকগুলো শক্তি স্তর থাকে, এবং এক এক শক্তি স্তরে তার টোটাল যে ইলেকট্রন বিন্যাস, এক এক শক্তি স্তরে এক এক। আচ্ছা, এখন আমরা দেখব যে এটা তোমাদের আমি আগে দেখাইছি যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কাকে বলে। দেখো আমরা এটা ধারণা তোমরা অলরেডি পেয়ে গেছো যে এটাকে আমরা ব্যান্ড থিওরি বলি।
ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থেকে ইলেকট্রন যখন পরিবাহিতা পাইতে চাই আমি, তো ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে মুভ করবে, তখন পরিবাহিতা পাবো আমরা। কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো ব্যান্ড গ্যাপ নাই, তারা একটা একটা উপর ওভারল্যাপ করা থাকে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে সামান্য গ্যাপ থাকে, এটা আমরা 1.1 ইলেকট্রন ভোল্ট বলে থাকি। আর ইনসুলেটরের মধ্যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে অনেক গ্যাপ থাকে, ফলে তারা কোনো প্রকার কারেন্ট পরিবহন করে না। আচ্ছা, এখন যেটা দেখবা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড কাকে বলে। আমি তোমাদের একটু আগেই দেখাইছি যে প্রত্যেকটা পদার্থের মধ্যেই পরমাণুর মধ্যেই একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুবিন্যস্তভাবে থাকে। তো আমি তোমাদের জার্মেনিয়াম এর ইলেকট্রন দেখাইছি, পারমাণবিক বিন্যাস দেখাইছি, এবং সিলিকনের পারমাণবিক বিন্যাস দেখাইছি। একটু মনে করে দেখো, সিলিকনের পারমাণবিক বিন্যাসে তোমরা শেষ কক্ষপথে 4টি পাইছিলাম আমরা ইলেকট্রন, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রেও 4টি ইলেকট্রন লাস্ট কক্ষপথে পাইছিলাম। তো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে যে এ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস ফ্রম বোথ দ্য পার্টিসিপেটিং অ্যাটমস। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে খেয়াল করো। দেখো এটা একটা অ্যাটম বা পরমাণু, এটা একটা অ্যাটম বা পরমাণু। এই দুই পরমাণুর এর মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ আয়ন, এটার মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ আয়ন। তো দুই পরমাণুর দুই নেগেটিভ আয়ন একসাথে শেয়ার হয়ে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে পরস্পর দুইটা পরমাণু, তাদের মধ্যে যে বিদ্যমান ইলেকট্রনগুলো আছে, এগুলো পরস্পরের মাধ্যমে শেয়ারের মাধ্যমে তারা যে বন্ডিং তৈরি করে, এই বন্ডিংটাতে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলা হয়। এটা তো মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা পরমাণু তাদের নিজেদের মধ্যে পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে যে বন্ডিং তৈরি হয়, এই বন্ডিংটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলে থাকি। আচ্ছা, এখন দেখো সেমিকন্ডাক্টর আসলে কয় প্রকার। দেখো, সেমিকন্ডাক্টরকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। দেখো, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে আসে সাধারণত আমরা খাঁটি সেমিকন্ডাক্টর বলে থাকি। অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টর মানে সেমিকন্ডাক্টর তো আগেই বলছি যে পরিবাহী এবং অপরিবাহীর মধ্যবর্তী কারেন্ট পরিবাহিতা এর মধ্যে থাকে। সেমিকন্ডাক্টর যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের দেখাইছি। তো যে পরমাণু, মনে করো সিলিকনের পরমাণু, এর মধ্যে কোনো ভেজাল নাই, একদম পিওর সিলিকনের পরমাণু, তো এটাকে আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলবো, যেটাকে আমরা খাঁটি সেমিকন্ডাক্টর বলি। এতে কোনো ভেজাল মিশ্রিত থাকে না। ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডে এনার্জি গ্যাপ মাত্র 1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। এটা আমি তোমাদের আগেই বলছি যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ইলেকট্রন গ্যাপ বা ব্যান্ড গ্যাপ 1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। পরম শূন্য তাপমাত্রায় অপরিবাহীর ন্যায় আচরণ করে, আর একটা তাপমাত্রা বাড়ার সাথে সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। কেননা এটা আমি তোমাদের ব্যাখ্যা করছি, যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, পরে বেশি পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে মুভ করে, তো ফলে যত বেশি তাপমাত্রা বাড়ানো হয় তত বেশি পরিবাহিতা বৃদ্ধি পায়। কিছু উদাহরণ দেওয়া আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। এরপর দেখো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে এটা হচ্ছে ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর, সহজ মাথায় যদি আমরা বলি। ইন্ট্রিনজিক যেমন তোমরা দেখছো যে খাঁটি সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক বলতে আমরা বুঝবো যার মধ্যে কিছুটা ভেজাল বা অন্য কোনো মৌলের সংমিশ্রণ আছে। যেমন মনে করো, দেখো প্রথমেই লেখা আছে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল অর্থাৎ 3 যোজি বা 5 যোজি মৌল মিশ্রিত করা হয় এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। 3 যোজি মৌল আমরা জানি ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম।
এগুলো ভেজাল হিসেবে মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। আর পাঁচযোজী মৌল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস এগুলো যদি আমরা ভেজাল হিসেবে আমার খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে মিশ্রিত করি তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এখন দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর আসলে কিভাবে তৈরি করা হয়। ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে একটা ছবিও দেওয়া আছে। যেটা বুঝতে হবে তোমাদের, দেখো এখানে আমি পড়ে শোনাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। পাশের ছবিতে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম এবং ভেজাল দ্রব্য হিসেবে গ্যালিয়াম ব্যবহার করা হয়েছে। এখানে জার্মেনিয়ামের যোজনী 4। আমরা জানি যেহেতু জার্মেনিয়ামের সর্বশেষ শক্তিপথে 4টি ইলেকট্রন থাকে, তাই এর যোজনী 4। অর্থাৎ জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। অন্যদিকে গ্যালিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, কারণ গ্যালিয়ামের যোজনী 3। গ্যালিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। গ্যালিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন 3টি জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে। যদি আমরা গ্যালিয়াম এবং জার্মেনিয়াম এই দুইটাকে একত্রিত করি তাহলে গ্যালিয়ামের 3টি ইলেকট্রন জার্মেনিয়ামের 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রনের সাথে তারা সমযোজী বন্ধন, তোমাদের একটু আগে আমি আলোচনা করছি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়। তো যদি আমরা গ্যালিয়াম এবং জার্মেনিয়ামকে পরস্পর একত্রিত করি তাহলে গ্যালিয়ামের 3টি সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন জার্মেনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 4টির মধ্যে 3টির সাথে একত্রিত হয়ে তারা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কিন্তু জার্মেনিয়াম পরমাণুর একটি ইলেকট্রনের সাথে বন্ধন গঠনের জন্য ফাঁকা থেকে যায়। যেহেতু 3টি ব্যবহৃত হলো, তো জার্মেনিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আমরা পাবো যেটা ফাঁকা থেকে যাচ্ছে। এই ফাঁকা জায়গাটাকেই আমরা হোল বলি বা যেটাকে পজিটিভ চার্জ বিশিষ্ট আধান বলা হয়। অর্থাৎ নেগেটিভ চার্জের ঘাটতির কারণে হোল সৃষ্টি হয়, ফলে হোল পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। আচ্ছা, পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই হোল পরমাণু থেকে পরমাণুতে স্থানান্তরিত হয়ে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। সাধারণত এইভাবেই একটি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। আমার মনে হয় তোমার ধারণা হয়ে গেছে, আমি একবার ব্রিফ করছি, মনোযোগ দিয়ে শোনো। আমরা একটা জার্মেনিয়াম পরমাণুকে একটা গ্যালিয়াম পরমাণুর সাথে একত্রিত করতেছি, শেয়ার করতেছি। তো যখন দুই পরমাণু একত্রিত হবে, আমরা যেহেতু জানি যে জার্মেনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে এবং গ্যালিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। তো দুইটাকে যখন একত্রিত করা হবে, তো গ্যালিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন জার্মেনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 4টির মধ্যে 3টি ইলেকট্রনের সাথে তারা একত্রিত হয়ে সমযোজী বন্ধন তৈরি করবে। তো একটি ইলেকট্রন ফাঁকা থাকবে। তো যেহেতু নেগেটিভ আধানের ঘাটতি হলো, তো এই ইলেকট্রনটিকে আমরা হোল বলবো, যেটাকে পজিটিভ আধান চার্জ বিশিষ্ট আধান বলা হয়। দেখো তোমাদের বইতে এটা আমি যেটা আলোচনা করলাম এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রক্রিয়া। তো এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন প্রক্রিয়াও এরকমই। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে যেমন জার্মেনিয়াম অথবা সিলিকনের সাথে পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, তো এগুলো আমরা মিশ্রিত করব। তখন কি হবে, তখন যেহেতু জার্মেনিয়ামই যদি আমরা ব্যবহার করি, তো জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। আর যদি পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয় তখন সেক্ষেত্রে আমরা সর্বশেষ কক্ষপথে 5টি পাবো, 5টি ইলেকট্রন পাবো। তো জার্মেনিয়ামকে যদি আর্সেনিকের সাথে একসাথে একত্রিত করা হয় তাহলে জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রনের সাথে একত্রিত হবে, তো একটি ইলেকট্রন অতিরিক্ত থাকবে। তো এই ইলেকট্রনটার কারণে এটাকে আমরা এন টাইপ পদার্থ বলা হয়। আর যখনই আমরা 3যোজী মৌলের সাথে একত্রিত করব তখন সেখানে যেহেতু একটি ইলেকট্রন অবশিষ্ট থাকে যেটাকে আমরা হোল বলি, তো এগুলোকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর।
আচ্ছা, এখন দেখো মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার। তো খাঁটি সেমিকন্ডাক্টরে ডোপিং করে, ডোপিং বলা হয় এই যে একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে অন্য একটা মৌল সংমিশ্রণ করা হলো, তো এটাকে ডোপিং বলা হয়। ভেজাল মিশ্রিত করা, এটাকেই ডোপিং বলা হয়। খাঁটি সেমিকন্ডাক্টর ডোপিং করে ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এদের মাঝে ফ্রি ইলেকট্রন ও হোলের মাঝে যেটির পরিমাণ বেশি থাকে সেটিকে মেজরিটি ক্যারিয়ার বলে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো ফ্রি ইলেকট্রন। এন টাইপ সেমিকন্ডাক্টর মনে করে দেখো যে পঞ্চযোজী মৌলের সাথে চারযোজী মৌল একত্রিত করা, তো একটি ইলেকট্রন অতিরিক্ত থাকতেছে, তো সেটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি এরিয়ার হচ্ছে চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, যেটা পজিটিভ আধান বিশিষ্ট। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে, আমরা জানি সেমিকন্ডাক্টর ডোপিং করে বা ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এই ভেজাল সেমিকন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন এবং হোল উভয় বিদ্যমান থাকে। এই ফ্রি ইলেকট্রন এবং হোল যেটি পরিমাণ কম থাকে তাকে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলা হয়। এখানে কিছু ছবি দেওয়া আছে মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। দেখো, তোমরা বুঝতে পারবা। যদি হোল হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ আধান বিশিষ্ট, আর যদি এন টাইপ হয় সেক্ষেত্রে নেগেটিভ আধান বিশিষ্ট। আবার যেহেতু যখনই একসাথে করা হয়, পি টাইপ এবং এন টাইপকে একসাথে করা হয়, যখনই দুইটা মৌলকে একত্রিত করা হয় সেখানে পজিটিভ এবং নেগেটিভ আধান দুই আধানই বিদ্যমান থাকে, অর্থাৎ ইলেকট্রন ও হোল দুই আধানই বিদ্যমান থাকে। তাই পজিটিভ এবং নেগেটিভ আধানের মাঝে কিছু এরিয়া আমরা পাই যেটার মধ্যে দুইটা একসাথে ইলেকট্রন হোল জোট তৈরি করে, যেটাকে বলা হয় ইলেকট্রন হোল পেয়ার। তো এই জোড়গুলো যে এখানে অবস্থান করে সেটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। পি টাইপ এবং এন টাইপ পদার্থের মধ্যে যখন পজিটিভ এবং নেগেটিভ আধান উভয়ই বিদ্যমান থাকে, তো এই দুই আধানের মধ্যে কিছু অঞ্চল থাকে যে অঞ্চলের মধ্যে এই পজিটিভ এবং নেগেটিভ আধান একসাথে মিলিত হয়ে ইলেকট্রন হোল জোট তৈরি করে, তো এই অঞ্চলটিকে ডিপ্লেশন লেয়ার বলা হয়। এই মোটামুটি আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের পড়াশোনা। তাহলে আমি একবার ওভার রিভিউ করি যে আমরা আজকে কী কী শিখলাম। দেখো, একটা হচ্ছে যে কন্ডাক্টর কাকে বলে এটা শিখলাম আমরা, সেমিকন্ডাক্টর কাকে বলে, ইনসুলেটর কাকে বলে, এবং কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখলাম। এরপরে সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন আমরা দেখলাম, সিলিকন এবং জার্মেনিয়ামের। এরপরে ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে, কন্ডাকশন ব্যান্ড কাকে বলে, এগুলো আমরা দেখলাম। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন, এই জিনিসগুলো আমরা শিখলাম আজকে। এবং মেজরিটি চার্জ ক্যারিয়ার এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার কাকে বলে এটাও আমরা ধারণা লাভ করলাম। তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, এটা তোমরা বাসায় অ্যাসাইনমেন্ট আকারে লিখবা। যখন ক্লাস শুরু হবে তখন এগুলো তোমরা জমা দিবা। একটা হচ্ছে যে জার্মেনিয়াম পরমাণুর পারমাণবিক গঠন দেখাও, এটা অলরেডি আমি আলোচনা করে ফেলছি। এটা হচ্ছে আমি তোমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রক্রিয়া দেখাইছি। তোমরা অ্যাসাইনমেন্ট যেটা করবা যে এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠনটা কিভাবে করা হয়, তোমরা বই থেকে হেল্প নিতে পারো, বইও সুন্দরভাবে লেখা আছে। যখন ক্লাস শুরু হবে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবা। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টসে প্রশ্ন করে রাখো, আমরা নেক্সট আলোচনায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। চ্যাপ্টার 3তে মূলত পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড রিভার্স বায়াস, এরপর ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স, জেনার ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, ফটো ডায়োড, এলইডি, এলসিডি এগুলো কাকে বলে এগুলো আমরা দেখব। ডায়াক, ট্র্যাক, এসসিআর এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসে যখন রিভিউ দাও আপনি বলবেন